হ্যাঁ, আবার আসলাম। আশা করি আবার রিঙ্কুকে পাবো। আমি আবার আসলাম। প্রথমবার সাউন্ডটা একটু টেস্ট করলাম, করে ওই ল্যাবটা আবার আমি ডিলিট করে দিই, অনেক সময় এটা করি। রিঙ্কুকে আবার পাবো। রিঙ্কু বলছিল, হ্যাঁ দিদি শোনা যাচ্ছে। আমি যখন ডিলিট করতে গেছি তখন দেখলাম আহ, একটু সকাল বসে গেলাম, কারণ পরে আর আমি সময় পাবো না। এবং অনেক কাজ, আজকে সুন্দর একটা দিন। দেবীপক্ষের শুরু হয়েছিল দুর্গাপূজার আগেই বুধনের মাধ্যমে। বুধন না, এই যে মহালয়ার তর্পণের পরের দিন থেকে দেবীপক্ষ ছিল। তো কালী পূজা, আজকে শুভ দীপাবলি। সবাইকে শুভ দীপাবলির আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। সবাই সাথে থাকুন। স্লো কানেক্ট কেন হবে? আমার ওয়াইফাইও আছে, নেটও আছে, দুটোই আছে। আচ্ছা, আবার রিঙ্কুকে পাবো। রিঙ্কু, আমার বন্ধু বান্ধব সবাই কেমন আছেন? আগুনের লেলিয়ান শিকায় দেশ পুড়ছে। আপনারা হয়তো অনেকে ভাববেন যে হ্যাঁ, কল্যাণী দেব চৌধুরী লাইভে আসছে, কল্যাণী দেব চৌধুরী রুমে বসে বাঁশি বাজাচ্ছে। অ্যাকচুয়ালি তা না। রুমে বসে বাঁশি বাজানোর কিছু নাই রে ভাই, কলজাটা জ্বলতেছে ভাই। অনেক কাজ। আমি 2024-এ দেশে গিয়েছিলাম, আসতে কোনো কাজ করতে পারিনি, সব কাজ ফেলে চলে আসছিলাম। আমার জরুরি ইম্পর্টেন্ট কাজ ভাই। আবার আমি দেশে যাব, কিন্তু আমি যদি দেশে গিয়ে কাজ করতে না পারি, আমার এই যাওয়াটা তো এত সোজা না তো ভাই। দেশে যাওয়া, একজন দেশে যেতে আসতে 4 লক্ষ টাকার লাগে টিকিট। আজ অনেক স্মৃতি, অনেক নস্টালজিক করছে সেই কালী পূজা। আমার বোন দেখি যে দীপাবলির প্রদীপ জ্বালাচ্ছে, প্রার্থনা করছে, বাংলাদেশি। সেই শৈশব বেড়ে ওঠা দীপাবলির মধ্যে সারা বাড়িতে মাচাং বাঁধা হতো। মোমবাতি, হাজার হাজার মোমবাতি আমরা পুরো উঠান আলোয় আলোকিত করে ফেলতাম। রুশনাই, আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে এ জীবন পূর্ণ করো। আহ, তারপরে কালী পূজা হতো। সারা রাত ব্যাপী মা, শেষ রাতে মা খিচুড়ির পাতিল বসাতেন। গরম গরম খিচুড়ি মানুষ খাবে, কীর্তনের পরে গরম গরম খিচুড়ি খাবে। আবার ব্রিং দেম অন ক্যামেরা, আমি দেখি ব্রিং দেম অন ক্যামেরা। আবার রিঙ্কুকে, হ্যাঁ রিঙ্কু। আমি প্রথম লাইভটা একটু ডিলিট করে দিয়েছিলাম, সাউন্ডটা টেস্ট করে। পরে দেখি তুমিও কমেন্টস করেছো রিঙ্কু, আবার আসছো তুমি। বসো, থাকো আমার সাথে রিঙ্কু। হ্যাঁ, সাউন্ড শোনা যাচ্ছে, কারণ আগের লাইভটা আমি ডিলিট করতে গিয়ে আমি টেস্ট করেছি। টেস্ট করার পর দেখলাম যে, তো গরম গরম খিচুড়ি খাবে মানুষ, খিচুড়ি। আর সেই বাংলা, সেই বাঙালিদের সেই লাবড়া। লাবড়া ছোট্টবেলায় যখন আমার ঠাকুরমার মুখে লাবড়া শুনতাম, আমার শব্দটা ভালো লাগতো না। যে লাবড়া কি, লাবড়া কি, আমার মা বলতেন দেখ কি শব্দ ব্যবহার করে লাবড়া তোর ঠাকুরমা। তো লাবড়া সেই যে বিভিন্ন ধরনের ভেজিটেবল দিয়ে, পাঁচফোড়নের উপরে, বিচির উপরে, তারপরে তোমার এই যে ঘি দিয়ে যে লাবড়া, খিচুড়ির সাথে এতগুলা এতগুলা ভেজিটেবল, মানে ইয়ামি ইয়ামি ভেজিটেবল যাকে বলে। ভাজি, বেগুন ভাজি, আলু ভাজি, কত জাতের ভাজি হতো। তারপর পায়েস, মা লুচি বানাতেন, পুরো 2-3 গ্রামের মানুষ খাবে। আমার মা এই কাজগুলা করতেন। রিঙ্কু, রিঙ্কু কি লিখছে দেখি, একটু ক্যামেরাটা। আপনার সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল দিদি। হ্যাঁ, আমি আসছি, আমি আসবো। তো আমি এসে যদি কাজ করতে না পারি, সেই জন্য আমার সাথে দেরি হচ্ছে রিঙ্কু। এবার আসলে অনেকের সাথে আমার দেখা করতে হবে, অনেক ছোট বোন, অনেকের সাথে আমার দেখা করবো। আমি গিয়েছিলাম 24-এ সবার সাথে দেখা করতে। আমার কাজ আছে, তো আমি তো 24-এ গিয়ে ঢাকা থেকে বের হতে পারিনি, আমি তো কোনো কাজ করতে পারিনি। তো লাবড়া, অনেকগুলা লাবড়া রান্না হতো, 2-3 পাতিল। আর খিচুড়ি তো 5-6 পাতিল, এত বড় বড়। মানে যদি শর্ট পড়ে একটার পর একটা, পরের দিন দেখা যেত যে 2 পাতিল খিচুড়ি, 1 পাতিল খিচুড়ি রয়ে গেছে, এবং পাতিলগুলো ছিল এত বড় বড়। তো আমার উপর দিয়ে পরিশ্রমটাও কম যায় নেই। একটা সময় বা মা, আজকে 35 বছর বাবা মারা যাওয়ার পর থেকে সব কাজ ছেড়ে দিয়েছেন, কিন্তু আমরা কিছু বলি না, কারণ মার উপরে চাপটা তো, প্রথম এসে শহরের মেয়ে গ্রামে এসে চাপটা তো কম যায় নাই। তো আজ সেগুলো মনে পড়ছে। পরের দিন কালী, কালী মূর্তি আমাদের পুকুরে বাসান দেওয়া হতো না, পুকুরের বা পুকুরে বসার চেয়ার, ওটার পাশে একটা সুন্দর নারকেল গাছের নিচে একটা জায়গা আছে, এখনো আছে। সেই জায়গাতে ছাদ উপরে একটা কিছু দিয়ে, বা উপরে কোন সময় না দিয়ে, ওখানে মাকে কালী মূর্তি ওখানে
এখানেই রাখা হতো, 2-3 মাস 4 মাস থাকতো, 5 মাস থাকতো। বাবা কাকা সবাই গান করে বিসর্জন দিয়ে আসছেন। মাকে ভাসিয়ে জলে কিদন নিয়ে যাব ঘরে, ঘরে গিয়ে মা বলিব কারে রে। সেই রকম একটা পরিবারে আমার বেড়ে ওঠা। মাকে ভাসিয়ে জলে কিদন নিয়ে যাব ঘরে, ঘরে গিয়ে মা বলিব কারে। তো আমি তো বাংলাদেশে থেকে যতটুকু পেরেছি কালী পূজায় মন্দিরে গিয়েছি, পূজা দিয়েছি, রামকৃষ্ণ মিশনে গিয়েছি, লাভলিন কালীবাড়ি সবসময় পূজা দিতাম। শঙ্কর সিঁদুর কাপড় চোপড় দিয়ে মাকে, সে বাচ্চারা ছোট, পূজা দিয়ে আমি থাকতে পারতাম না। পরের দিন সকালে বাচ্চাদের স্কুল, আবার ঘুরে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে গিয়ে প্রসাদ আনা হয়তো। কোনো সময় আমি যখন সময় পেতাম 11টা 12টা একটাই গিয়ে প্রসাদ আনতাম পরের দিন। তো একটা পর্যায়ে মাকে প্রণাম করে বললাম, মা শক্তি সাধনা আমি সব ধরনেরই করি, আমি জানি না আমি কতদিন তোমার পায়ে পূজা দিতে পারবো, আমাকে তুমি শুধু রক্ষা করিও মা, আমার অনেক কথা বলার আছে, অনেক কাজ করার আছে। দেশ পুড়ছে, রুম পুড়ছে, আমি বসে এখানে বাঁশি বাজাচ্ছি না, আমার হৃদয় রক্তকরণ থেকে বেলাই হয়ে আসি, সব কাজ ফেলে দিয়ে বসে গেছি যে দুটো কথা বলি। আমি তো দেশে যাব, আমার কাজ আছে, তো আমার সব পড়ে আছে, আমি কিচ্ছু করতে পারছি না, আমার ডকুমেন্টারি অনেক কাজ আছে, কিন্তু আমি দেশে গিয়ে কাজগুলা করতে হবে। কিন্তু আমি যদি দেশে গিয়ে কাজ করতে নাই পারি, আমি সবার সাথে দেখা করতে না পারি, দেখাটাও পরে সেকেন্ড, কিন্তু আমার ডকুমেন্টারি কাজগুলো তো করতে হবে। সেই কাজগুলো আমি করতে পারিনি 24-এ গিয়ে, কারণ আমি জুলাইয়ের 1 তারিখ গিয়ে আমি জানতাম না যে দেশে এই অগ্নিগর্ভ বাংলাদেশ হবে। তো সে যাই হোক, আমাদের কষ্ট ছাড়া, কান্না ছাড়া, প্রার্থনা ছাড়া আর কিছু করার নাই। পাপে বাংলার আকাশ বাতাস বাড়ি, আমাদের পূর্বপুরুষের পাপ, আমাদের আমাদের পূর্বপুরুষের উপরে ঘটে যাওয়া পাপ, পূর্বপুরুষদের জীবন নেওয়ার পাপ, পূর্বপুরুষদের সম্পত্তি আত্মসাৎ করার পাপ, পূর্বপুরুষদের টাকা পয়সা, সম্ভ্রম, মেয়েদের নারীদের সম্ভ্রম আত্মসাৎ করার পাপে আজ বাংলাদেশ পুড়ছে। কারা পুড়ছে? আজ সংখ্যালঘু আহ শব্দটাই আমি পছন্দ করি না, তারপর তো ওরা কম, কারা পুড়ছে? পুড়ছে তো সংখ্যাগুরুরাই বেশি। কেন রে বাবা, তোমরা এই অনাগত প্রজন্মের ভবিষ্যৎকে তোমরা এত কন্টক করে গেলে, কেন করলে? তো আমি এগুলার আসলে সমাধান নাই, এগুলা নিয়ে কথা বলতে চাই না। শক্তির কাছে একটু বসে গেলাম, নিজকে সমর্পণ করলাম। আমি, আমার কোনো কাজ হয় না, আমি একটা পড়ে গিয়ে আমি কাজে হাত দিব, আজকে অনেক কাজ। একটু একটা শক্তির গান গাই, একটু সমর্পণ করি নিজকে আগে, তারপরে এই গানটা একদম 100-150 বছরের পুরানো গান। যে গানটি লিখেছিলেন পূর্ণাত্মানন্দ জি লিখেছিলেন, এবং বলভদ্রানন্দ জি এটাতে সুর দিয়েছিলেন। সেই গানটা একটু করার চেষ্টা করছি। খুব সকাল, এবং গলাটা সকালে খুলে না, বিকালে কিন্তু আমার খুব স্মুথলি গান গাইতে পারি, কিন্তু বিকালে সবাই করে চলে আসবে। গরম জল নিয়ে বসছি, রিঙ্কু সাথে থেকো। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগিও না। এই গানটা কিন্তু
যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালিও না। যে যাতনা পেলে তোমারে লভিব, যে যাতনা পেলে তোমারে লভিব, সে যাতনা মোর করিও না। যে নেশায় আমায় তোমা ছাড়া করে, সে নেশায় আমায় ডুবাইও না। যে নেশায় আমায় তোমা ছাড়া করে, সে নেশায় আমায় জাগিও না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগিও না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগিও না। যে সুখ লভিলে তোমারে ভুলিব, সে সুখ সাগরে ভাসাইও না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমায় শোনাইও না। যে আঁখি ঝরিলে তোমারে লভিব, সে আঁখির ধারা মুছাইও না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগিও না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগিও না। যে যাতনা পেলে তোমারে লভিব, যে যাতনা পেলে তোমারে লভিব, সে যাতনা মোর করিও না। যে নেশায় আমায় তোমা ছাড়া করে, সে নেশায় আমায় ডুবাইও না। যে নেশায় আমায় তোমা ছাড়া করে, সে নেশায় আমার জাগাইও না। যে সুখ লভিলে তোমারে ভুলিব, সে সুখ সাগরে ভাসাইও না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমায় শুনাইও না। যে আঁখি ঝরিলে তোমারে লভিব, সে আঁখির ধারা মুছাইও না। যে তৃষা জাগিলে তোমারে
কে বুঝাবে, কে বুঝাবে, কে বলবে? যারা বলার তারা কেউ বলেনি, যারা বলার তা কেউ বলেনি। বঙ্গবন্ধু সময় পায়নি, স্বৈরাচারী এরশাদ এই সমস্ত দিকে হাঁটেনি, জিয়াউর রহমান এই সমস্ত দিকে হাঁটেননি, শেখ খালেদা জিয়া এই সমস্ত দিকে হাঁটেননি, শেখ হাসিনা এই সমস্ত দিকে হাঁটেননি। এই গানটা যে গাইলাম, আমি তো গান গাই আমার, আমি শিল্পী, আমি নিজকে জাহির করার জন্য না। এই গানটাতে আপনারা শুনে দেখেন দুইবার তিনবার, এখানে কোথাও ভগবান কৃষ্ণ ঈশ্বর আল্লাহ বুদ্ধ যিশু কারো নাম আছে? এই গানটা, এই যে শিল্পটাকে গলা টিপে হত্যা করছে, এই যে শিল্পটা, এটা তো সর্বশক্তিমানের পায়ে সমর্পণ। বহু ঈশ্বরবাদে যারা বিশ্বাসী, একেশ্বরবাদে যারা বিশ্বাসী, সবাই তো এই গানটা করতে পারে, কিন্তু এই গানটা করা মানা। এই গানটা শুধু এক শ্রেণীর গান। এই গানটা হয়তো বুদ্ধদের, বাঙালি বুদ্ধদের মন্দিরে হয়তো বাজবে, হয়তো হিন্দুদের মঠ মিশনে বাজবে, আর কেউ গান করবে না। আর খ্রিস্টানরা তো ওই সমস্ত কালচার তারা খুব একটা, হ্যাঁ খ্রিস্টানরা করে, করে তারাও করবে, চার্চে বাঙালি চার্চে এগুলো হবে। কিন্তু এই আর তো সঙ্গীত মানা, অন্য ধর্মের মুসলিম রিলিজনে তো সঙ্গীত মানা, কিন্তু এই সঙ্গীতে কি কোথাও ঈশ্বর ভগবান বুদ্ধ জিসাস ক্রাইস্ট কিছু লেখা আছে? এই গানে আছে শুধুই সমর্পণ, নিজকে মহাশক্তিতে সমর্পণ। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা তুমি আমার জাগিও না, আমি তোমার মধ্যে সমর্পিত হতে চাই। তো এই অসভ্য ইতর এই বুড়বকদেরকে কে বুঝাবে যে সম্প্রীতি, সর্বধর্মের শ্রেষ্ঠ ধর্ম মানব ধর্ম, মানুষ এবং মানবতা আমাদের পরিচয়, সবচেয়ে বড় আমরা মানুষ। আহ, আজকে আলোর রোশনাই দিকে দিকে সবাই দীপাবলি ফেসবুক থেকে ধার করে, মেসেঞ্জার ভরে যায় দীপাবলির। ভাই ফেসবুক থেকে ধার করে দীপাবলি, ফেসবুক থেকে ধার করে এই ঠাকুরের ছবি, ওই ঠাকুরের ছবি, গান একটা সংযোজন করে আমার সাহিত্য জগতের পোস্ট ফুস্ট এগুলাতে আপনারা দিয়েন না, আমি ওই জগতের মানুষ না। আমার মেসেঞ্জারে এই সমস্ত ফেসবুক থেকে ধার করা দীপাবলি মিপাবলি উইশ সেগুলো করবেন না। দরকার হলে লিখে দিবেন একটা শুভ দীপাবলি, সেটা আমার ভালো লাগে। মেসেঞ্জার নষ্ট করেন, আমার মোবাইল নষ্ট করেন, আমি 2 দিন পর পর মোবাইল কিনি, একটা দামি মোবাইল কিনতে পারি না, আমার ক্ষমতাও নাই, আর আমার সব সস্তা দামের মোবাইল, আমার কয়দিন পর পরই মোবাইল পাল্টাইতে হয়। এই সমস্ত করবেন না। মুখে বলবেন, না হয় ফোন একটা করে বলবেন আমি ফোন ধরবো, না হয় মেসেঞ্জার লিখে দিবেন শুভ দীপাবলি। আর আরেকটা জিনিস, একটা সেকেন্ড আমি দেখি কে কে আসছে, আর আমি ফেরদৌস তাজ আসছে, আমি দেখি কে কে আসছে, আর আমি একটু এসিতে চালাই, আজকে এসি চালাই নেই, গলা কণ্ঠ একদম বসে যাবে মনে করে এসিতে চালাই নেই, আমি এসিতে চালাই আসি। ব্রিং দ্য অন ক্যামেরা, এখানে টেকনিক্যাল এরর আছে, আমি বারবারই চেষ্টা করছি। গলার একই হাল করেছে, গলার হাল কিছু করার নাই আমার, এখন সকালবেলা সবাই বাংলাদেশে শুয়ে পড়বে, আর এটা ঠান্ডা, আর এখানে সারাদিন রাত আমার কাজ করতে হয়। আমার গলা এইভাবেই, আমি গান কাউকে শোনানোর জন্য গান করি না, কিছু করার নেই আমার, আমি অনেক চেষ্টা করেছি। শ্রাবন্তী, শ্রাবন্তী মন্ডলও আছে, রিঙ্কু বড়ুয়া, ফেরদৌস তাজ। গলার কি হাল করেছে, গলার যত্ন নিয়ে, যত্ন নিয়েও এটা ঠিক হচ্ছে না, এটা কিছু করার নাই। আমার বয়সটা এখন বাইটেল না, নিয়ার অ্যাবাউট 60 ইয়ার্স আই এম ক্রসিং। এখন গলা, এখন মানুষ গানই গায় না, বুঝতে হবে। আমি লাইভ করি গান শোনানোর জন্য না ভাই, বাবা। হ্যাঁ, তো যত্ন নিচ্ছি, তোমার কথা আমি মানলাম, তোমার কথা আমি শিরোধার্য, বাট আমি তো যত্ন নিয়ে পারছি না সার্ভাইভ করতে। হ্যাঁ পারতাম, আমি যদি সন্ধ্যাবেলায় এই গানটা গাইতাম তাহলে উম, অনেক অনেক বেটার হইতো। রিং দ্য অন ক্যামেরা, এই যে আমি অ্যাড করছি কিন্তু অ্যাড হচ্ছে না, এখানে বলছে could not add the guest, the person was unable to join, this person was unable to join because of technical issue, তোমাদের টেকনিক্যাল ইস্যুর জন্য তোমরা unable to join। আমার কি সমস্যা না, আমার এখানে বলছে তোমাদের টেকনিক্যাল ইস্যু, আমি তো বারবারই চেষ্টা করছি। আমি সুখে লাইভে আসি না, আমি আমি আসি সমাজকে কিছু দিতে, সমাজের একটু সন্তানগুলোকে একটু পথ দেখাতে, এইটা কেউ করে না। এখন আমি যে আসছি, আমি নাস্তাও খাইনি, সবাই ঘুমায় যাবে সেই জন্য আমি বসে গেছি। এটা সুখের লাইভ না, আমার কোনো লাইভই সুখের না। আমি নিজকে, আমার নিজকে দেখানোর কিছু নেই, আমি নিজকে দেখানোর কিছু নেই, আমার সম্পর্কে সবাই জানে। আমি শিক্ষায় গ্রাজুয়েশন, আমি আইনে গ্রাজুয়েশন, আমি ইংলিশ অনার্স মাস্টার্স করা, আমি ঢাকা চট্টগ্রাম বাড়ির লইয়ার, আমি বারবার এগুলো বলবো কারণ এগুলো আমার কষ্টের অর্জন। আমি রাজপথের কর্মী, আমি রাজপথের আন্দোলনের কর্মী। আমি বক্তব্য দেই, আমি গান করি, আমি গবেষণামূলক কাজ করি, আমি যতগুলা কাজ করি, আমি নিজেই একটা ইনস্টিটিউশন। আমার এখানে নিষ্কাত যাই করছি না, বাবনের পৈতা লাগে না, গলা দিয়ে কি করবো আমি?
গলা দিয়ে 10টা গান গিয়ে গলা গলা করা, অনেকের গলা অরিজিনাল ঈশ্বর প্রদত্ত, আমার অরিজিনাল কোনো গলা না। এগুলো আমি সাধনা করে চেষ্টা করে দূর আসছি। আমার বাবা, শৈশবে ফিরে যাই। আমার লাইফগুলা কিন্তু কোনো গ্রন্থিত লাইফ না, কোনো মালা সাজানো লাইফ না। আমার লাইফ আমি হুট করে বসে গেলাম, এখন মনটা খারাপ লাগছে, বাংলাদেশ পুড়ছে, রুম পুড়ছে, আমি এখানে বসে বাঁশি বাজাচ্ছি। আমার লাইফগুলা কিন্তু কোনো পরিকল্পনা লাইফ না, মাথার মধ্যে তেলে ভর্তি। দেখেন, আমি শাড়িটা একটা পরলাম, শাড়ি সবসময় বাইরে থাকে, আমার শাড়ি খুব পছন্দের একটা ড্রেস, শাড়ি পরে বসে গেছি। আমি একটু চা খেয়েছি আর একটা বিস্কুট খেয়েছি, ঘরটা একটু ফাঁকা। একটু পরে আমি আমি যাব, একটা কাজে যাব এখানে বাইরে, তারপরে রান্নাঘরের সমস্ত কাজ পড়ে আছে, ঘরটা একটু ফাঁকা, এই জন্য বসে গেলাম। বাবা গুষ্ঠ গায়ে করতেন, ফেরাগুষ্ঠ করতেন, রাধার মানভঞ্জন করতেন, কলঙ্ক ভঞ্জন করতেন ছোট্টবেলায়, আমার দেখা। ছোট্টবেলায় না, এগুলো আমার 6, 7, 8, 9, 10-এ। আমি এমন একটা পরিবারের সন্তান। তো বাবা মধ্যমণি, আশিরের মধ্যে, বাবা কিন্তু গান টান জানতেন না, কিন্তু উস্তাদরা আসার পরে বাবা তালিম নিয়ে তারা গীতা সংঘ প্রতিষ্ঠা করেছিলেন, আমি আগেও বলেছি। তখন মনোরঞ্জন বাবুর নাম এখনো আমার আছে। তারপরে গোয়ালাবাজারে অনেক অনেক, এবং গোয়ালাবাজারের একটা গ্রুপ ছিল, তারা তখন খুব বেশি রবীন্দ্রনাথের গান করতো। মারাও গেছেন, সুবুদ্ধা মারা গিয়েছে। তো অনেক অনেক অনেক, তো আমরা তো ছোট ছোট, একটু বড় হইতে দেখি যে বাবা পদাবলিতে মন দিলেন, এবং সিলেট তো বৈষ্ণবদের জায়গায়, এবং এই গানগুলো আমি কিন্তু চট্টগ্রামে এত বছর ছিলাম আমি শুনিনি। তার চট্টগ্রামে ভগবান শ্রীকৃষ্ণের নামটাই হয়, হরে শিল নাম 32 বেশি হয়। তো আমি এত বছর চট্টগ্রামে আমি গানগুলা কিন্তু শুনিনি, কোথাও কখনো শুনিনি। তো বাবা একটা গান করতেন, রাধার মানভঞ্জন, নৌকা বিলাস করতেন, গুষ্ঠ করতেন, ফিরাগুষ্ঠ করতেন, গুষ্ঠ ফিরাগুষ্ঠ। রাধাকে বলছেন, এখনো মনে পড়ে বাবার সেই খাতা, আমার এখনো আছে, সব নষ্ট হয়ে গেছে আমাদের। বারবার উল্টা পাল্টা, মা দেশ ছাড়া, ভাই দেশ ছাড়া, মানুষের হাতে এবং গ্রামের বাড়িতে এইগুলা উইপুকা টুইপুকা অনেক সব ডিস্ট্রয় করে ফেলছে। তো বাবা একটা গান করতেন, গুটিয়ে আমি যাব মাগো, গুটিয়ে আমি যাব, শ্রীরামের সঙ্গে আমি গদেনু চড়াবো। রাধাকে বলছেন কৃষ্ণ, মা আমাকে সাজিয়ে দাও, গুটে আমি যাব মাগো, উষ্টে যাব। গুটি মানে ধনু নিয়ে আমি যাব মাঠে। তো দেখেন, এই যে এই কথাগুলো কেন বলি, আমি আমি এখানে নিজকে দেখানোর জন্য আসি না, গান শোনানোর জন্য আসি না। এই কথাগুলো কেন বলি, বাংলা ভাষার এমন কোনো শব্দ নাই, বাংলা ভাষার নক্ষত্র খচিত, তারা খচিত, এত শব্দ, এত শব্দ। কালজয়ী পুরুষরা, এই যে গানটা লিখলাম, এই যে গানটা করলাম আমি, গানটা আপনারা শুনে দেখবেন, কালজয়ী পুরুষরা যে কিভাবে 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 শব্দগুলাকে এনেছেন, আর এই শব্দগুলাকে এই এই জঙ্গিরা, এই কুলাঙ্গাররা বাংলা ভাষাটাকে, বাংলা অস্তিত্বটাকে, আমাদের কাঠামোটাকে একদম পৃথিবী থেকে ডেস্ট্রয় করার পায় তারা করছে। ডেস্ট্রয় করছে না, তারা হচ্ছে ডেস্ট্রয়। এদের কোনো খুলস নেই, এদের খুলস একটাই, এরা যতই পড়াশোনা করুক, যতই পড়াশোনা করুক, যতই উচ্চশিক্ষার ডিগ্রি নেক, এদের মুখোশ একটাই, এরা এই ধর্মীয় জঙ্গি। এদের আমি দেখলাম অলমোস্ট, আমি বাংলাদেশে থাকতেই বলেছি, এরা মনন জঙ্গি, এদের মন মানসিকতা, এরা কোনোদিন, এদের টুস করে, ওই যে বলছিলাম, টুস করে আল্লাহ প্রেম দেয়া, টুস করে ওরা পুড়ে যায়। এখন তারা এয়ারপোর্টে জ্বালাই দিচ্ছে, এখন আবার টুস করে ঈশ্বর এয়ারপোর্ট বানাই দিবে। আল্লাহ টুস করে বিদায়, ভগবান আল্লাহ সবাই আমার শ্রদ্ধার, আমি, আমার কোনো জাত নাই, আমি মানুষ। আবার এয়ারপোর্ট বানাই দিবে, আবার প্লেন বানাই দিবে, আবার এসি বানাই দিবে, তাদের সব লাগে। আবার তাদের তাদের ছবি তোলা বারণ, কিন্তু তাদের ফেসবুকে লাগে, সব লাগে তাদের, তাদের সব লাগে। কোনোদিন আমি হিন্দু মুসলিম বলি নাই, কোনোদিন আমি মানুষ ছাড়া নিজকে ভাবি নাই, কিন্তু এখন মনে হয় যে না, দেখলাম যে এত লোভী, এত গ্রিডি, এদের টাকা পয়সা এগুলো ছাড়া এদের সব লাগে। শেষ করে দিচ্ছে দেশটাকে। কার দেশকে শেষ করছে? তাদের দেশ শেষ করছে, আমার দেশ শেষ করছে। তো বাবা গুষ্ঠ ফিরা গুষ্ঠ গাইতেন, তো সেখানে রাধার একটা মানগঞ্জন, কৃষ্ণ রাধাকে বলছেন, দেখেন কি সুন্দর গান। কথাগুলো শোনানোর জন্য গান গাওয়া, আমার গলার জন্য না, আমার গলার যাইতে ইচ্ছে সেটা হোক, আমি করেই যাব, আমাকে কেউ স্তব্ধ করতে পারেনি, পারবেও না। আর আমি এমন কোনো কাজ করি না যেটা মানুষের গোত্র দেওয়া হয়, আর আমি এমন কোনো কাজ করি না, হ্যাঁ, যারা আলো ব্যাকটেরিয়া তারা নিতে পারে না, তাদের গায়ে গোত্র দেওয়া হয়, এটা ঠিক। গোত্র দেওয়া হওয়ার মানুষ আমার হাজার হাজার আমার আইডিতে বসে আছে, আই ডোন্ট কেয়ার, আমি আমার কাজ করেই যাব, করেই যাচ্ছি। তো কৃষ্ণ রাধাকে বলছেন, সেই অল্প বয়সের কিশোরীকে বলছেন যে একজন পুরুষের কিভাবে একটা নারীকে, যেখানে প্রতিদিন নারীকে মারা হচ্ছে, প্রতিদিন নারীকে, নারীর উপর সহিংসতা, প্রতিদিন নারীকে সম্ভ্রমহানি হচ্ছে, প্রতিদিন ধর্মান্তরিত করা হচ্ছে, প্রতিদিন উলঙ্গ করা হচ্ছে, প্রতিদিন যৌন ইয়ে করছে, অফিসে মেয়ে সুইসাইড করছে, যে কোনো মেয়েকে মেরে ফেলা হচ্ছে, সেখানে দেখেন কৃষ্ণ কিভাবে বলছেন সমর্পণ, একটা পুরুষের সমর্পণ। দেখেন, দ্রাপর যুগ, আমি স্টাডি করি, আমি সনাতন ধর্মের মেয়ে, আমি জানি ভগবান শ্রীকৃষ্ণ কোনোদিন একটা কটু কথা
কাউকে বলে যান নাই, কোনোদিন কোনো নারীকে একটা কটু কথা বলে যান নাই। তিনি আসছিলেন লীলা করার জন্য, করে চলে গেছেন। দ্রাপর যুগের পরে নারীদের উপর যত রকম সহিংসতা, এই যে এই 200-250 বছরে সতীদাহ, সহমরণ, এগুলো সব এই 200-250 বছরে মানুষরূপী কুলাঙ্গার করেছে। পৃথিবীকে অস্থির করে মানুষরূপী জানোয়ার হায়ানাগুলা। এই যে রাজা রামমোহন রায়ের 2টা বোনকে যখন সতীদাহ করা হলো, তখন তিনি উঠে পড়ে লাগলেন। এইসব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন একটা বাড়িতে গিয়েছেন, তখন একটা ছোট 8 বছরের মেয়ে, 7 বছরের মেয়ে ঘুরছে সাদা থান পরে, তখন তিনি বলছেন যে, সে বলছে আমি খাবো বাবাকে, বাবা পাঠায় দিচ্ছে নন্দনমহলে, ওকে নিয়ে যাও, ওকে নিয়ে যাও। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রশ্ন করছেন, কেন, ওকে কি, ওকে ওকে খাইতে দিলে কি? বলে কিনা ওর আজ একাদশী। 40-50 বছরের ছেলের কাছে মেয়ে বিয়ে দিত, মেয়েটা, স্বামীটা মারা যেত, সাদা থান পরে পরে ঘুরতো, তাকে একাদশী ব্রত পালন করতে হতো। 8 বছরের 9 বছরের বাচ্চাকে। এই হায়নারা কি জানে কোথা থেকে সভ্যতা, কোথায় সার্ভাইভ হয়ে, কোথায় আজকে শেখ হাসিনা এই দেশটাকে এই পর্যায়ে নিয়ে আসছিল? তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বললেন যে, উনি উনি থম করে চিন্তা করলেন যে 9 বছরের বাচ্চা, তার স্বামী মারা গেছে, সাদা তান করে ঘুরতেছে, তার মধ্যে তার আবার একাদশী। সেখান থেকে এসেই তিনি তার ছেলেকে প্রথম বাল্য বিবাহ এবং আন্দোলন গড়ে তুললেন। 1925 সালে সম্ভবত আইনটা পাশ হয়েছিল। আমি এগুলা বলতে আজকে বসি নেই। তো এখন ডুগডুগি বাজায়, সবগুলা শিক্ষা নিয়ে ডুগডুগি বাজায়, সবগুলো টাকা হয়ে গেছে, পয়সা হয়ে গেছে, কোন রকম দান্দাবাজি করে কিছু চলতেছে, জীবন পাত করতেছে, কিছু পয়সার মালিক হয়ে গেছে, এগুলো এখন ডুগডুগি বাজায়। শিল্প সাহিত্য সংস্কৃতি সব ওদের হাতে এখন। এই গানটাতে, এই যে গানগুলাতে, এগুলাতে কোনো কোনো হিংস্রতা আছে? শব্দের কি মাধুর্য, শব্দের কি প্রয়োগ, কি প্রেম ঢেলে দিয়ে গিয়েছেন অমৃত এই কালজয়ী পুরুষটা। আমরা সেই সৌভাগ্যবান, সেই 60 বছর যাবৎ যত কালজয়ী পুরুষকে আমি দেখেছি, তার আগে তো আমার বাবা দেখেছেন, সেটা তো আমার জানার কথা না। আমরা কাকে না দেখেছি, আমরা কাকে না দেখেছি? আমরা তো এই যুগে অনেক পুরুষকেই দেখলাম। আমরা জন্মের পরে তাদের লেশ তো রয়ে গিয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, এদের নাম নিশানা পূর্ব বাংলায় নিশ্চিহ্ন। এদের 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 নাম নেওয়া যাবে না। এক দুদিন আমার এক ইউনিভার্সিটি পাস আমার এক বান্ধবী বলতেছে, কেন মাস্টারদা সূর্য সেনের নামে তো আছে। আরে মাস্টারদা সূর্য সেনের নামে হলে একটা দিলে হলো, আর প্রীতিলতার নামে হলে একটা দিলে হলো? শিল্প সংস্কৃতিতে সব আর্য সভ্যতা সনাতনীদের মধ্যে হলে একটা কি দিলেই হইলো? এই বাংলাদেশের এই উশৃঙ্খল ছেলেগুলো বকাটে কেন গেছে? এরা শুধু বকাটে না, এদের 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 2-3 জেনারেশনই বকাটে, এই জন্যই তো এদের সন্তানগুলোকে মানুষ করতে পারে না। দেখেন কৃষ্ণ কিভাবে রাধাকে অল্প বয়সে কিভাবে তাকে বর্ণনা করছেন, কিভাবে প্রেম। আর আজকালকার প্রেম হইলে শুধু শরীর আর মারো অ্যাসিড, কাটো চুল, তাকে শেষ করে ফেলো, এই আজকালকার প্রেম এটা। আর ইয়ে, এখন ওই যে যে মেয়েগুলো না শিক্ষা শিল্প নিয়ে একটা পর্যায়ে যায় নাই, সেগুলো নিলে শুধু কামড়ানি। ওরা বলবে ওই কিশোর কুমারের কাছে রুমাগুয়ো ঠাকুরতা কিচ্ছু যায় না, আসে না। ফেসবুক এগুলাতে চাইলাম, আরে রুমাগুয়ো ঠাকুরতা কিচ্ছু আসে যায় না কিশোর কুমারের কাছে। ওই যোগিতা বালিও তো সংসার করছে, সব ক্যারিয়ার ছেড়ে দিছে। পুরুষ সবে কি টপ টু বটম কি? কেন? রুমা গুয়া ঠাকুরতা কোনো মা বাবার মেয়ে না? কিশোর কুমার একে ছাড়বে, একে ধরবে? কিশোর কুমার ফ্লোর পেয়েছেন বলে কিশোর কুমার হয়েছেন। রুমা গুয়া ঠাকুরতার কি মেধা ছিল না? গীতা দত্তের কি মেধা ছিল না? সব মেয়েদেরকে বিয়ের পরে হাত গুটায়ে চলে চলে আসতে পারে। আর যখন কোনো প্রতিবাদ করে, তখন সে হয় চরিত্রহীনা। সে কুলাঙ্গার পুরুষরা, এক ধরনের পুরুষ আছে, এরা না একটা মেয়েকে অত্যাচার থাকে, এদের মেয়ের টাকা খাবে, পয়সা নিবে, তার শরীর চাইবে। আর যখন মেয়েটা কোনো কিছুতে প্রতিবাদ করে, তখন বলবে ও মানসিক, ও সাইকি, ও এই ধরনের, ও চরিত্রহীন, এই ধরনের তকমা দিবে। আপনারা দেখেন টপ টু বটম প্রত্যেকটা সেলিব্রিটি। ওই কলকাতার কাঞ্চন একটা কি করছে, নির্লজ্জ। ওই যে একটা ওই কি বিধায়ক ছিল, ওই যে আমি নাম ধরে ধরে বলছি, ওই যে আরেকটা আছে, এই এক এক ঘাটে এক একটা বউ রাখে, এক এক ঘাটে এক একটা বিয়ে রাখে। মেয়েদেরকে শুধু দমিয়ে রাখবে, আর শুধু কাজ করবে, সংসারের গলদকর্ম করবে, গার্বিস ফেলবে, রান্না করবে, চুলা মুছবে, তরকারি 10 বার কাটবে,
ভাই প্রত্যেক দিন আমরা কম্প্রোমাইজ করে টিকে আছি, না আমরা বহুত আগে ফালায় চলে যেতাম, কেন যাই নেই জানেন? এই বাচ্চাগুলাকে বড় করতে হবে, ওদেরকে একটা জায়গায় আনতে হবে। এই জন্য যে মেয়েগুলা টিকে, প্রত্যেকটা মেয়েই নির্যাতিত সংসারে। আর যে মেয়েগুলো না, ওই যে বলছিলাম, শিক্ষাও নাই, কোন রকম জামাইয়ের ছাপুসা পেটে বাতে, জামাইয়ের একদম স্বামীর সংসার করতেছে ওরা, ওরা স্বামীর সংসার করছে, সব চাপুসা পেটে বাতে, ওগুলাকে ইন্সপায়ার করে, ওই পুরুষগুলাকে ওইগুলাই ইন্সপায়ার করে, ওই ধরনের ওই ক্যাটাগরির পুরুষগুলাকে ওইগুলো ইন্সপায়ার করে, ওই মেয়েগুলা, ওই মেয়েগুলা সর্বনাশ করে। আজকে আমি এখানে বসছি যে আমিও আমিও অনেক সাফারার বলেই আমি এই কথাগুলো মুখ দিয়ে বের করি। আর দুঃখজনক হইলে সত্য যে এই মেয়েগুলা মেয়েদের পাশে দাঁড়ায় না। আর দেখবেন কিশোর কুমারী, ওনার সাথে রুমাগো ঠাকুরের তো তুলনা হয় না। ওই কি সকালে একটা পোস্ট দেখেছিলাম, আরে রুমাগো ঠাকুরের তো তুলনা হবে না, ও কিভাবে, রুমাগো ঠাকুরা তো সংসারও করে, বাচ্চাও নিয়ে আসছে সাথে, মেয়েগুলা দেখবেন বাচ্চাগুলাকে সাথে নিয়ে যায়। আজকে এই কালী পূজার দিনে কালী, এই অসুর, এই অসুর গুলাকে দমন করো। সে যত বড় খ্যাতিমান হোক, সে কি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর? কিশোর কুমার কি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর? প্রসেনজিৎ কি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর? এই কাঞ্চন কি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর? ওই বাংলাদেশের বেটাগুলা কি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর? এগুলাকে নিয়ে কিছু বলা যাবে না? হুমায়ুন আহমেদ কি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর? এগুলাকে নিয়ে কিছু বলা যাবে না? ওই বেহায়া মেয়েগুলা ওই ওগুলাকে তালি দেয়, ওগুলাকে তালি দেয়। যশ খ্যাতি তার আলাদা, সে পাবলিক ফিগার হয়েছে, তাকে তো সে সমাজে তো অনুকরণীয়। তার আদর্শ, ক্লিন্টন তো সারা বিশ্ববাসীর কাছে ক্ষমা চেয়েছিলেন, কারণ তিনি জানতেন তিনি যে তিনি পাবলিক ফিগার, তিনি পাবলিক ফিগার, তাকে মানুষ মানুষ সবার আগে। রাজা রামচন্দ্র কেন, কেন, কেন আমরা বলি রাজা রামচন্দ্র, কিন্তু কেন? তিনি 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 ছিলেন রাজা। প্রজারা বলেছিল যে প্রজাদের মনোরঞ্জনের জন্য সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল। তো পাবলিক ফিগারদের ভুল করতে 10 বার ভাবে চিন্তা ভুল করতে হবে। আর ওই যে বেটিগুলা, এদের শিক্ষাও নাই, জামাইয়ের ছাপুসা পেটে বাতা, ওগুলা শুধু ওই পুরুষগুলাকে তালি দেয়, ওই পুরুষগুলাকে উস্কাইয়া মাথার উপরে ঘুরায়। তো ভাই, কোনো মানুষ তো ঈশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর না। সে যখন পাবলিক ফিগার হবে, সে যখন পাবলিকলি কোনো কথা বলবে, তখন তাকে তার চরিত্রটাকে ঠিক সেইভাবে আদর্শ হিসাবে পৃথিবীতে রেখে যেতে হবে। ওই যে দেখেন বাংলাদেশের হেলাল হাফিজ, সে একটা আদর্শ, সে একটা লিজেন্ডারি, তাকে আমি বিনম্র শ্রদ্ধা করি, এত শ্রদ্ধা করি মানুষটাকে। আমি দেখিনি, আমি যাইনি, আমার দেখার সৌভাগ্য হয়নি, আমি অনেক ব্যস্ত লাইফ, আমি অনেকের কাছে যাই, অনেকের কাছে যেতে পারি না। এই যে বেলাল চৌধুরী, কবি, সাংবাদিক, কলকাতায় ছিলেন দীর্ঘদিন, আমি তাকে একটা লাইভ উৎসর্গ করেছি, হেলাল হাফিজকে একটা লাইভ উৎসর্গ করব। তো আমি এদেরকে শ্রদ্ধা করি, অত্যন্ত শ্রদ্ধা করি এই পুরুষগুলাকে। এরা দেখেন কত ত্যাগী, এরা দেখেন নারীদের প্রতি কত মায়া এদের। তো ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে বলছেন, এটাও কিভাবে পারবো আমি জানি না। বললাম তো আমার লাইফ আমি আমার নিজের জন্য করি, আমার সাথে যারা বছরকে বছর আছে তাদের জন্য। বিতর্কিত কথাবার্তা কেউ বলবেন না, আমি এগুলো নিতে পারি না। আর আমি বিতর্কিত কথাবার্তা শুনতেও চাই না। আমার গলার জন্য আমার গলার সমালোচনা করতে হবে না, আমি কিন্তু প্রফেশনাল আর্টিস্ট না। আর আমি যে গানগুলা দিচ্ছি, এগুলা দেখে 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 অনেকে এখন শেয়ার করছেন, এটা করছেন, এটাকে কে জানে এই গানগুলা। এই গানটা আমি কি জন্য গাচ্ছি? এটা আমার শৈশব কৈশোর জড়িত, আমার যৌবন জড়িত, এটা আমার বাবা করতেন এই গানটা। এই যখন যে গানটা করছি, সেদিন আমার মার সাথে এই গানটা নিয়ে আলাপ করেছিলাম, কারণ আমার এটা মানভঞ্জনের গান, এটা পদাবলী, বৈষ্ণব পদাবলীর গান। এটা আমার মা, আমার বাবা বৈষ্ণব পদাবলী করতেন, এবং আমি সেই সৌভাগ্যবান। আমি গৌরাঙ্গ মহাপ্রভুর সেই 560 বছর, 550 বছর আগের বাড়িতে আমি গিয়েছি, উপরে এখন বন্ধ করে দিচ্ছে, আমি উপরে গিয়েছি, ওখানে গৌরাঙ্গ মহাপ্রভুর রান্না করে সেদিনই ইস্কন গিয়ে খিচুড়ি আর পায়েস রান্না করছেন, আমি প্রসাদ খেয়েছি, আমি, আমার হাজবেন্ড, আমার 3 বাচ্চা। আমি 50টা তীর্থ ভ্রমণ করেছি। আমি এমনি এমনি বসে কথা বলি না। আমি ওই চাকরি করা আর পয়সা ইনকাম করা আর ঘরের মধ্যে ঘর গুছানো আর ডেকোরেট করা আর গাছপালা লাগানো মেয়ে না। আমার ওগুলা ছাড়া আমার বিশ্ব ব্রহ্মাণ্ড আমার কাছে। আমি যতটুকু পারি আমার ক্ষমতার মধ্যে, আমার ক্ষমতার মধ্যে। সুতরাং আমার কথাগুলো ভালো লাগবে না, গায়ে ফুসকা পড়বে, কারণ ব্যাকটেরিয়া ভাইরাসদের তো আলো নিতে পারে না। আমি এইরকমই, যার ইচ্ছে আমার সাথে থাকবে, যার ইচ্ছে চলে যাবে। আমি কাউকে তোয়াজ করে আমার আইডিয়া আমি চালাই না। আর আমি কোনো প্রফেশনাল না, এবং আমি আমি কোনো আমার 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 এইগুলো আমি আমি কোনোদিন আমি 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 একটু ফেসবুক থেকে টাকা ইনকাম করি না, মনিটাইজেশনই করি না। আমাকে এমনও বলছে, আপনি ফেসবুক থেকে বলছে আপনি অ্যাকাউন্ট নাম্বার দেন, এখন ঢুকান, আমি আমি দিই নেই, আমি স্কিপ করে গেছি। আমি ফকির না, আমি কাঙ্গাল না, আমি মানসিক ভাবে আমি রাজা দিরাজ। আমি আমি এখন চাকরি করি না, তারপর আমি অনেক মানুষকে, সেদিন একটা ছেলেকে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি,
আমি দোয়াইছি, ইন্টারমিডিয়েট পরীক্ষা কয়েকটাকেই দোয়াইছি, একটাকে দোয়াইছি মা বাবা নাই সন্দীপ গিয়েছিলাম। ইন্টারমিডিয়েট রেজাল্ট কি একটা রেজাল্ট হইলো না, তো তাকে বললাম যে তোমার রেজাল্ট কি, তুমি আমাকে জানালে না। আমাকে উত্তর দিল আলহামদুলিল্লাহ ব্রেকেটে। আমি বললাম ওই মেসেঞ্জারে, তাই আমি বললাম আশ্চর্য, সে ফর্ম ফিল আপ করতে পারবে না, 5,000 টাকা পাঠাইলাম, খিস্তে খিস্তে 6,000 না 8,000 টাকা পাঠাইলাম, 7,000 12 14,000 টাকা তাকেই দিলাম আমি। আমার চাকরি নেই, আমি আমার হাজবেন্ড থেকে বিকাশ করে করে দিই। এখন রেজাল্ট আমাকে জানাবে না, একটা মানুষের 5 টাকা দিলেও তো একটা কৃতজ্ঞতা বোধ থাকে। আমি তাকে 11-12 হাজার টাকা দিলাম, 12,000 13,000, রেজাল্ট জানাবে না? আমি তোমার তার রেজাল্ট জানতে চাইলাম। ছেলেটার নাম কি খান, দন্তেশ্ব দিয়ে খান বা কি ইসলাম, আমি নাম আর বলছি না, আমি নাম বলতে চাই না। তো আমি তাকে বললাম তোমার রেজাল্ট কি, কালকে রাতের ঘটনা, বলি কি আলহামদুলিল্লাহ। আমি বললাম এটা কি প্রশ্ন রে ভাই, আলহামদুলিল্লাহ? তুমি আমাকে বলবে পাশ করেছি কেউ ফেল করেছি, আলহামদুলিল্লাহ মানে আমি কি বুঝবো, আমি কি বুঝবো? দেখেন একটুখানি পিসকি পোয়া, আমাকে মা ডাকে, আমি আমার আঁচলে আঁচলে, আমি সন্দীপ যখন গিয়েছিলাম খুব মায়া লাগে, আর আমার বাসায় আসছে, আমাকে লিখছে বাঙালি ভাষা সংস্কৃতি কোথায় চলে গেছে, সে বলবে তো যে আমার রেজাল্টটা এরকম হয়েছে বা এরকম হয়নি, বা আমি আবার চেষ্টা করছি আমি। আর কতক্ষণ পরপর দেখি যে এগুলাকে আমি খুব মায়া করতাম, কতক্ষণ পরপর দেখি বাংলা গলায় প্রেমের গান একটা গা গা করে গাইতে থাকে, কতক্ষণ দুই কবি লিখে, 2 লাইন লিখে 20-30টা বানান ভুল 2 লাইনের মধ্যে, আর কতক্ষণ পরপর দেখি যে নামের আগে কবি লাগাই দিছে। এইটা পড়াশোনা ছেড়ে দিছিল। আমি ওই স্কুলে গেছি, তার হেডমাস্টার আমাকে বলেন এগুলাকে যে আপনি এত মায়া করেন ছেলেটা, আর সারাদিন ওই হেডমাস্টার স্কুলটা ছুটি দিয়ে দিয়েছিলেন আমার জন্য, মেয়েদেরকে বলছিলেন ওনার সাথে কাটাও, সন্দীপ আজিমপুর স্কুল, গার্লস হাই স্কুল, গার্লস না পুরুষ দুটাই, পুরুষ স্কুল, ছেলে মেয়ে দুটাই। তো হেডমাস্টার এত ভালো এত ভদ্রলোক, সব টিচার আমার সাথে সেদিন ছিলেন। তো এবং সবচেয়ে বড় কথা এই শাড়িটাই পরা ছিল মনে হয় সেদিন আমার পরনে, আজকেও সেইটা পরে বসছি। তো এখন ভাই দেখেন, আমি ইন্সপায়ার করে করে সে কোনো রকম মেট্রিক পাস করছে, এটা আমি আর মাঝখানে চাপ নিতে পারি নাই। সেদিন তার এরকম দেখে তার নিজ থেকে তাকে নক করলাম যে তোমার কি সমস্যা বলো তো আমাকে, এইটা ওইটা। তো আমি তো মাত্র আসছি ভাই, আমি তো, এখন আমাকে বলে কোন সময় প্রেমের গান দিবে, কোন সময় আত্মহত্যার কথা বলবে, কোন সময় এটা বলবে, আরে বা কোন সময় চাকরি খুঁজবে। এত মানে হ্যাঁ তোর মা বাবা মারা গেছে ভাই, ভাই কালকে আমি স্টাডি করছিলাম টপ টু বটম, ভারতের সর্বশ্রেষ্ঠ সর্বকালের গ্রহণযোগ্য প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, তার জীবনীটা দেখবেন। আপনারা মোদিকে বলেন চাওয়ালা, চাওয়ালা থেকে প্রেসিডেন্ট হইতে পারে। আপনার বেলগাড়ির সব ছেলে মেয়ে বাংলাদেশের এখন ম্যাজিস্ট্রেট ইঞ্জিনিয়ার ডাক্তার হচ্ছে, আর সে শুধু এই সমস্ত এগুলা করছে। আমি রেজাল্ট জানতে চাইলাম, লিখে আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ, আমি তো আপনার রেজাল্ট জানতে চাইছি, আমি আপনাকে কন্ট্রিবিউট করছি 11-12 হাজার টাকা পরীক্ষার সময়, আপনি আমাকে রেজাল্টটা নিচ থেকে বলবেন না? এই মানবতা মনুষ্যত্ব, এগুলা এগুলা বলে মানুষ, বাংলাদেশ বসছে এই ছাগল গুলায়। সুবিধা, শুভকামনা রইল। অ্যাডভোকেট সাজেদা আমার বন্ধু আছেন, এই যে আমি এড করতেই পারছি না, এড করে দিস পারসন ওয়াজ আনএবল টু জয়েন বিকজ অফ টেকনিক্যাল এরর্স। এটা তো আপনাদের সমস্যা, আমার সমস্যা না। তো আপনারা দেখেন এই গানটা কৃষ্ণ রাধাকে বলছেন। আজকে আমার একটা দিনে বসে বসে অনেকগুলো কথা বলে ফেলতেছি। কানু কহেরাই, কানু কৃষ্ণের নাম, কানু কহেরাই, এই গানটা বাবার মুখে কোলাবলিতে মানভঞ্জনে বাবা করতেন। কানু কহেরাই কহিতে ডরাই, গবলি চোরাই মুই। কৃষ্ণ রাধাকে বলছেন, দেখেন ভাষার প্রয়োগ, প্রেম কিভাবে নিবেদন, মান কিভাবে ভাঙ্গানো একজন প্রেমিকা, এবং ভাষাটাকে বাংলা ভাষাটাকে কিভাবে তারা নিয়ে আসছেন, দেখেন কালজয়ী সেই পদকর্তারা। গান শুনছেন আপনারা, এই গানটা খুব কমই মানুষ জানা, কিন্তু এখন তো সবাই ফেসবুকে সব জানতা সংসার। দুইটা হাত বেলো দেয় না আমাকে। একটা প্রতারক আমার টাকা পয়সা খেয়ে ফেলছে, এক প্রতারকের বাচ্চা প্রতারক আমার কবিতাগুলো আবৃত্তি করবে বলে দিচ্ছে না, দিবে না, যেটাও বলে না। কানু কহেরাই কহিতে ডোরাই, দবলি চোরাই মুই। কৃষ্ণ রাধাকে বলছেন তোমাকে বলতে ভয় পাচ্ছি, আমার পরিচয় নেই, আমি তো গরু দেনু চোরাই, গরু চোরাই।
কানু কহে রাই কহিতে ডরাই ধবলি চোরাই মই। আমার রাখালিয়া মতি না জানি প্রীতি, আমার রাখালিয়া মতি, আমার রাখালিয়া মতি না জানি প্রীতি, দেহের পসরা তুই। আমার রাখালিয়া মতি না জানি প্রীতি, দেহের পসরা তুই। আমার রাখালিয়া মতি না জানি প্রীতি, প্রেমের পসরা তুই। কানু কহে রাই কহিতে ডরাই ধবলি চোরাই মই। কৃষ্ণ রাধাকে বলছেন, আমি তোমাকে বলতে ভয় পাচ্ছি, আমার কোনো পরিচয় নাই, আমি গরু চড়াই। কানু কহে রাই কহিতে ডরাই ধবলি চোরাই মই। এসব বাংলা কীর্তন। আমি তোমার প্রেমের কি বা জানি, আমি তোমার প্রেমের কি বা জানি, আমি তোমার প্রেমের কি বা জানি। আমি রাখাল বই তো নই হে, আমি রাখাল বই তো নই হে, আমি তোমার প্রেমের কি বা জানি, আমি তোমার প্রেমের কি বা জানি। আমি রাখাল ওই তো নই হে, আমি তোমার প্রেমের কি বা জানি। আমি তোমার প্রেমের কি বা জানি, আমি রাখাল ওই তো নই হে, আমি তোমার প্রেমের কি বা জানি। রাধে নেহের পসরা তুই, রাধে নেহের পসরা তুই, রাধে আমার প্রেমের পসরা তুই। বাবারা কিন্তু এইভাবে গানটা করতেন। জগতে কাহারো না হই অধীন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি জগতে কাহারো অধীন হই না, আমি জগতে কাহারো না হই অধীন, আমি জগতে কারো না ধারি, আমি জগতে কাহারো না হই অধীন, আমি জগতে কাহারো না ধারি। প্রেম ধন মরে তুমি, প্রেম ধন মরে দিয়াছ কিশোরী তুমি, প্রেম ধন মরে দিয়াছ কিশোরী, তারে সুদ দিতে নারী। রাধে প্রেম ধন তুমি দিয়েছ কিশোরী, আমায় প্রেম ধন তুমি দিয়েছ কিশোরী,
কৃষ্ণ রাধাকে বলছেন তুমি প্রেমের ব্যবসা করো, তুমি প্রেমের মহাজন। রাধে তুমি মহাজন, রাধে তুমি মহাজন। বাংলা ভাষার প্রয়োগ দেখেন কি সুন্দর, কি বাঙালি অস্তিত্বকে ধ্বংস করছে এরা। কেমন কুলাঙ্গার, এদের লোভ সর্বগ্রাসী চাহিদা, এত লোভী এত লোভী। মাঝে মাঝে এদের সাথে কথা বললে আমার গা ঘিন নাই ঘিন ঘিন করে ওঠে। রাধে তুমি মহাজন, রাধে তুমি মহাজন, রাধে তুমি মহাজন, প্রেমের তুমি মহাজন, রাধে তুমি প্রেমের মহাজন, তুমি প্রেমের রাধে তুমি মহাজন। রাধে তুমি মহাজন, করো বৎসন সুধা সম মোর লাগে। রাধে তুমি মহাজন, করো বৎসন সুধা সম মোর লাগে। মরনাগরালি রাধে, মরনাগরালি রাই। রাধে মরনাগরালি রাধে, মরনাগরালি রাধে মরনাগরালি, বাড়াইলা কিশোরী তুমি মরনাগরালি, বাড়াইলা কিশোরী। ওগো ওগো গরবিনী, ওগো প্রেমময়ী, ওগো গরবিনী, ওগো গরবিনী, ওগো প্রেমময়ী রাধে। ওগো গরবিনী, ওগো প্রেমময়ী রাই। রাধে গো প্রেমের তুমি মহাজন, ওগো তুমি মহাজন, মোর গনাগরালি, মোর নাগরালি, বাড়াইলা কিশোরী পিরিতির রস আগে। রাধে পিরিতির রস আগে। তোমার নিজে সুদি সুদিতে নারিলাম, রাধে তোমার নিজে সুদিতে নারিলাম, প্রেম অনুরাগ বিনে। রাধে তোমার যে সুদিতে নারিলাম, প্রেম অনুরাগ বিনে। আমি সুদিতে নারিলাম, আমি সুদিতে নারিলাম, তোমার প্রেম ঋণ আমি
এটা শৈশবের গান, আমার শৈশব জড়িয়ে আমার কতবার শুনেছি বাড়িতে কীর্তনে এই গান, কি বলবো। গান এই গানগুলো গাই যে নষ্ট, আমার গলা ভালো না। ফেসবুকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমি চাকরির ছেলে পড়ি ফেরদৌস তাজ, তিনি ফেসবুকে এসে সুন্দর সুন্দর কমেন্ট করেন, কিন্তু 10 বার আমি ফোন ধরলে ফোন ধরেন না। আমি এই মুহূর্তে আমার চাকরি নেই, কিন্তু আমি সেদিন হিসাব করেছি আমার কিচ্ছু নেই, ওনাকে আমি ক্যাশই 50,000 টাকা দিয়েছি, অন স্ক্রিন বললাম আমি আজকে ক্যাশ দিয়েছি 50,000, আরো সব মিলে 50, 60, 70 হাজার দিয়ে দিচ্ছি, কিন্তু উনি আমার ফোন ধরেন না। উনি আমাকে প্রায় সময় এরকম করেন, গলা দিয়ে স্যার তো গান, আমি তো শিল্পী না, আমার শিল্পী সত্তা নিয়ে বড় হয়নি, আর আমি শিল্পী সত্তাকে প্যাট্রোনাইজ করার সময় পাইনি, কারণ আমি বিয়ে, আমার 3টা বাচ্চার কেরিয়ার দিয়েছি, সোজা কথা পরিষ্কার কথা, 3টা বাচ্চার কেরিয়ার দিয়েছি, আমি অনেক পড়াশোনা করেছি, 7 বছর ক্যাম্পাসে, ইন্টারমিডিয়েট 2 বছর হোস্টেলে, গ্রাম থেকে মেট্রিক পাস করে হাজার প্রতিকূলতা, এই প্রতিকূলতা এখন আমার পিছ ছাড়ে না। তারপরে বাচ্চা 3টে নিয়ে আমি 2.5 বছর 3 বছরের বিএড করেছি, আমার আত্মীয় আছে, সংসার আছে, স্বজন আছে, আমার মুভমেন্ট আছে, আমার হাজারবার আমার সংসার, আমি কোথাও স্থিতিশীল থাকতে পারি না এই লাইফে, আমি কিভাবে গান প্র্যাকটিস করব? তুমি আরেকদিন এরকম বড় বড় কমেন্ট করো, তুমি কমেন্টের জায়গায় খুব ঠিকই উস্তাদ, তোমাকে আমি ছেলে বানিয়েছি না? তুমি তো এটাই তো, যারা ছেলে হয় তারা এগুলোই করে। তুমি আবার, তোমাকে আমি কয়বার, এমনিতে আমি কতবার ফেসবুকে আপনারা দেখবেন আমার প্রত্যেকটা লাইভে আমি তাকে বারবার বলছি তুই ফোন করিস, তুই ফোন করিস, তুই ফোন করিস, তুই ফোন করিস। আমি যদি ফোন করি সে লাইনটা কেটে দে, সে ক্যামেরা কিনবে, কি কিনবে, তাকে 30,000 চাইছে, আমি এখানে আমার চাকরি এম পাঠিয়ে দিছি, সে আমার 20,000 ক্যাশ পাঠাইছি, এর বাইরে সে 2বার 3বার চট্টগ্রাম গেছে, একদিন থাকে, আমি 10,000 8,000 9,000 তাকে করে দিই, 1,20,000 টাকা দিয়েছি, আমার মুখ খুলে না। আমার বয়স 60 চলতেছে, আমার 3বার কোভিড, আমি কি গান গাইতে পারলাম সেটা বড় বিষয় না। তোমার তো হাজার হাজার ফ্রেন্ড আছে, তুমি তাদেরকে বলো না আমার মতো একটা লাইভ করতে। চুপ করে থাকি মনে করেছে না আমি খুব সুজা? কে দিবে কাকে 5 টাকা, কে কাকে দেয়? গত 4 মাস আমার চাকরি নেই, আমি একজনকে 30,000 টাকা পাঠাইছি এখান থেকে, আমাকে 5 টাকা দেওয়ার আমেরিকা কেউ নাই। 3টে ছেলেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়াইছি, রেজাল্টও জানায় না আমাকে, এরই নাম বাংলাদেশ। নীরবে শুধু চ্যারিটি করে যাব না, এবার মুখ উন্মোচন করে দেব। তোমাকে তো 50,000 ক্যাশ দিয়েছি। আমি কয়দিন চাকরি করেছি আমেরিকায় এসে? 6 মাস বসেছিলাম, 16 মাস চাকরি করেছি, তাও ঘরের কাছে। আমি আমেরিকা এত কিছু চিনিও না। তুমি হিসাব করে দেখো, আমি হিসাব করেছি, তোমাকে 1,20,000 টাকা আমি দিয়েছি এ যাবৎ। সেই জন্যই তো আমি পথে পথে ঘুরি, আমার কিছু নাই। বাংলাদেশে অনেক উপহাসের শিকার হয়েছি বন্ধু বান্ধব থেকে, আমার গায়ে নেই বাড়ি নেই, কিভাবে থাকবে? আমি যার পাশে যাই সেই দেখেছি কাঙ্গালিপনা নিয়ে আমার কাছে আসে, উপাসী বুভুক্ষ সব আমার পাশে এসে জুটে। 60 বছর চুপ ছিলাম। তোমাকে আমি লাস্টে কি বলেছিলাম ফেরদৌস, যে আমার চট্টগ্রামের বাসার ম্যানেজারকে বলো ওকে ফোন করে, ও আমাকে 6 মাসের হিসাবটা দিতে, আমি 6 মাস পর টাকা পাঠিয়ে এদেরকে সার্ভিস চার্জটা। আজকে কয় মাস আগে বলেছি? 4 মাস আগে বলেছি। আমি চিনি সবাইকে, আমার রক্তে দেওয়া এই জন্য আমি দিই যে আমি ঈশ্বরের কাছ থেকে রিওয়ার্ডটা পাবো। এই সমাজকে আমি রন্ডে রন্ডে হাড়ে হাড়ে চিনি, প্রত্যেকটা মানুষকে আমি চিনি, আমার রিওয়ার্ড ঈশ্বর দিবে। দিচ্ছে তো, এখনো আমি চলছি। আজ দীপাবলি, সবাইকে দীপাবলি শুভেচ্ছা। মানে 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 ও সবসময় কমেন্টস করে, উস্কানিমূলক কমেন্টস করে, উস্কানিমূলক কমেন্টস করে, অথচ তাকে আমি কত ভালোবাসি, সে উস্কানিমূলক কমেন্টস করে, ইদানিং দিকে স্কিপ করে করে ঘুরে বেড়ায়। শুনেন একটা জিনিস আমি বলি, কারো নাম বলছি না, একটা ইয়াং ছেলেকে, একটা 24 25 বছরের, 30 বছরের, 32 বছরের ছেলেকে কত একটা মানুষ চালাতে পারে বলেন তো? যে কেউ। আমার আমার সেম, আমার ঘরে, আমি আপনাদেরকে বলি, আমার ঘরে 8 মাসের বাচ্চাকে আমি বাইর করে নিয়ে আসছিলাম, আমার কাকাতো ভাইকে সিলেটে, আমার বাবা মারা গিয়েছেন অর্ধারে না হরে, তখন সিলেট শহরে আমার 3টা কাকাতো ভাই বোন, আমার কাকা বাড়িতে ভয়াল তবিয়তে কাকিমাকে নিয়ে, শুধু একটা মেয়ে, ছোট মেয়েটা আসে নাই। সেই ছেলেটাকে আমার বাবা খেয়ে না খেয়ে বই কিনার থেকে শুরু করে সে সিলেটে রেখে মেট্রিক ইন্টারমিডিয়েট, সাধারণ থেকে কম্পিউটার সায়েন্সে, সে 33তম বিসিএস ক্যাডার, আমাকে কোনোদিন আমাদেরকে সে আমাদের সাথে যোগাযোগ এখন আর রাখে না। আমাকে কোনোদিন একটা 20 টাকা দিয়ে ব্লাউজ দেয় নাই, অথচ আমার 5 7 কোটি লোন, আমি তার থেকে 10 15 60টা 20টা জোর মার্কেট থেকে প্যান্ট শার্ট গেঞ্জি সমস্তই নিয়ে আমার ভাইদেরকে আমি দিই, আর তখন আমার 2 কোটি টাকা ঋণ আমার মাথার উপরে।
সে যোগাযোগ রাখে না, এখন চাকরি ছেড়ে কারণে সে যোগাযোগই রাখে না। আমাদের সম্পত্তি, আমার বাবার সম্পত্তি কি, সে আমার আপন কাকাতো ভাই, আপন কাকাতো ভাই। পৃথিবীটা দেখেন, আমার ভাই আমেরিকায় থাকে, একটা বাড়ি বানাইতে এখনো বানাইতে পারেনি। আমি বললাম সেদিন আমার ভাইকে যে কাকাকে তুই কত দিছিলি, 19-20 লাখ টাকা দিছিলি, এর চেয়ে বেশি না কম? আমার ভাই বলি আমার হিসাব আছে, আমি 50 লক্ষ টাকা দিছি আমার কাকার পরিবারকে। আমার ভাই বলে, শুনেন, এই ছেলে বিসিএস ক্যাডার হওয়ার পরে আমাদের সাথে যোগাযোগ রাখে না। আমার ভাইয়ের পিছনে লাগছে, সম্পত্তির পিছনে লাগছে এই ছেলে। এই ছেলে আমাদের সাথে যোগাযোগ রাখে না। এই শাহজালাল থেকে পাশ করে সে কম্পিউটার সায়েন্সে ডাবল স্ট্যান্ডার্ড ছেলে, সব আমার বাবা মা, সব ভাই বোন সবগুলাকে, যখন সে পাশ করে বেরিয়েছে, তারপরে আমার ভাই 2-3 বছর, দুইতে আমার কাকা মারা যাওয়ার পরে 5-7 বছর আমার ভাই প্রতি মাসে 50, 60, 70 হাজার, 1 লাখ টাকা করে দিত। যেদিন আমার ভাই দেওয়া বন্ধ করছে, তার 3টা বাচ্চা এখানে, যেদিন দেওয়া বন্ধ করছে সেই দিন থেকে ওদের অন্য মুখোশ। তো আপনি বলেন তো, একটা ছেলেকে শাহজালাল থেকে কম্পিউটার সায়েন্স পাস করাইলো, বিসিএস ক্যাডার হয়ে গেছে সে, তখন থেকে তাদের পরিবারকে দিতে হয়। বড় ছেলেটা ওয়েস্টার্ন ইউনিয়নে চাকরি করে, তখন কি তাদের পরিবারকে দিতে হয়? তো যে ছেলেটা দিচ্ছে, যে মানুষটা দিচ্ছে, তার তো 3টা বাচ্চা আছে, আমেরিকায় যুদ্ধ করতেছে সে। এগুলো ডকুমেন্ট আছে, এগুলো হিসাব না। আমি আমার ভাইকে বলি 19-20 লাখ টাকা দিছিস, বলে কি 50 লাখ টাকা দিচ্ছে আমার কাকার হাতে পরিবারকে। যেদিন আমার ভাই টাকা দেওয়া বন্ধ করছে, সেদিন থেকে ওরা আমাদের সম্পত্তির পিছনে লেগে গেছে, আমার ভাইয়ের পিছনে লেগে গেছে। এটাই হলো সমাজ, এটাই হলো বাস্তবতা। আমি চিনি, ড্রয়িং সাজায় রাখলে আর টাকা পয়সা হয়ে গেলে মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার খানদানি বহুত আলাদা জিনিস, বহুত আলাদা জিনিস। তোমার গাড়ি 2-4টা 5টা হয়ে গেল, আর অনেক 2-3টা বাড়ি করে ফেললে আর ব্যবসার মালিক হয়ে গেলে, ওইটা না। খানদানিটা আলাদা জিনিস। খানদানি মানুষের চরিত্রে, কথাবার্তায়, চাল চলনে, ব্যবহারে প্রকাশ পায়। আরেকদিন এরকম কমেন্ট করেছি, গলার যত্ন কিসের গলার যত্ন নিতাম আমি? আমার বয়স 60 বছর চলতেছে। মানে সবার থেকে আগায় দেয় না। ওই যে টাকা পয়সা পাওয়া বন্ধ হয়ে গেছে, এখন চাবে কোন মুখে? একটা 22-23 বছরের ছেলেকে আপনি 35 বছরের ছেলে কিভাবে চালাবেন আপনি? ও যদি কিছু না করতে চায়, বগরামি করে, ও যদি হার্ড ওয়ার্কিং না হয়। আজকে আমার এই অর্জন আমার হার্ড ওয়ার্কিং এর জন্য। টাকা পয়সার অর্জন তো সব মাপকাঠি না। আমার বাচ্চাদের আমি ক্যারিয়ার দিয়েছি, টপ ক্যারিয়ার দিয়েছি। একদম ছোট্টবেলা থেকে 2 বছর থেকে যুদ্ধ করেছি আমি সংসারের। কোনো একদম একটা আমি লড়াই করেছি। আপনারা দেখেন আমার স্বামীর ছবি, কোনোদিন আমার আইডিতে দেখেন না। আমি চাই না, আজকে কালী পূজার দিন বলছি, আমি চাই না ওই লোককে আমার আইডিতে ছবি দিতে। ও পছন্দ করে না, কারণ সে আমাকে সারাক্ষণ আমাকে সংকুচিত করে রাখছে। সে কোনো কিছু দেয় নাই আমাকে। আমি নিজে যুদ্ধ করেছি, লড়াই করেছি, এটা আমার অর্জন। প্রত্যেকটা ভাই বোনকে আমি আমার জায়গায় নিয়ে আসছি। প্রত্যেক বাবা মারা গেছেন যে 35 বছর আগে, তখন মার সমুদ্রে একটা জাহাজ ছিল। আমি সবার বড় মেয়ে, আমার ঘুম নিদ্রা কিছু ছিল না। আমার বক্তব্য কেউ দেখে না, আমার রাজপথের আন্দোলন কেউ দেখে না, আমার এত সব বলা কেউ দেখে না। আমার ওই শুধু খুদ খুদ খুদ, শুধু খুদ বের করবে। এগুলো তো ব্যাকটেরিয়া ভাইরাস, আমি তো বলেছি বারবার। কালী পূজার দিন এমন বলবো, ওষুধের কাইটা কালী যেন হাজার হাজার কোটি মালা পরে, কয়েকটা মালা কালীর গলায় সেটা না, কোটি কোটি মালা যেন কালী পরে ওষুধদেরকে কাইটা। মুখে ভদ্রলোক, দেশটাকে জ্বালায় পোড়ায় সরকার করে খায় ফেলতেছে সব জঙ্গি। খুঁচাইলে আমিও খুঁচা জানি, আমাকে খুঁচাইলে আমিও খুঁচা দিতে জানি। আমার হারানোর কিছু নাই, আমার হারানোর কিছু নেই। আমার শরীরে কাপড় থাকলেই কি আর আমি উলঙ্গ থাকলেই কি? আমার হারানোর কিছু নেই এখন আর। যা হারানোর সব চলে গেছে। প্রতিদিন যাকে বিশ্বাস করবেন সেই প্রতারণা করছে, প্রতিদিন যাকে বিশ্বাস করবেন সেই বেঈমান। সেই এসে শুধু টাকার দিকে আর শরীরের দিকে নজর। এটাই হলো সমাজ। আর মেয়েগুলা হিংসা। আমি শ্মশানে বসে কবিতা লিখতে পারি, এই যে শ্মশানে বসে আমি গান করতে পারি। এইটাই আমার শেষ গান। আমি গিয়ে আমি আজকে আমার কালীর প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, মহাশক্তির প্রতি। শক্তির সাধনা করতে বসেছিলাম। না, আমি কিছু বলতাম না। আমার সমালোচনা করো 1000 বার, অসুবিধা নেই। এ কেমন গলা হয়েছে, গলার যত্ন নিও। আরে ভাই, আমি 60 বছর চলতেছে এখানে, রাত 3টা 4টা পর্যন্ত আমি পানি কাটি এখানে, তরকারি কুটা, আমার তরকারি সব পচে যাচ্ছে। একজন মানুষ এখানে বাঙালি আমাকে এতগুলা ডাটা শাক এনে দিয়ে গেছে, লাল শাক।
আমি ফ্রিজে পচে কালকে বের করে সব ফেলাইছি, কাটার সময় নেই। আধা ঘন্টা পর পর রান্না করে, আধা ঘন্টা পর পর রান্না করে যেতে হয়। ভাগ্যিস আমি আজকে 2-3 মাস, আমি একটা চাকরির অপেক্ষা করছি, বলছি না আমাকে মেডিকেলের জন্য ডাকবে, এই জন্য এদেশে তো আপনি অপেক্ষা ছাড়া কিছু করার নেই, আপনার তো কিছু করার নেই, তদবির নেই, কিছু নেই, এখানে এখানে সব সিস্টেমে যেতে হয়। এখন গিয়ে যে এক নাগাড়ে কাজে লাগবো, রাতে আমি 4 ঘন্টা ঘুমাই না, আজকে সকালবেলা উঠে আবার মনে হয়েছে একটু ঘুমাই, আবার বলি না রে উঠে যাই, চোখে মুখে জল দেই। আমার গলা, আমি যেন প্রফেশনাল সিঙ্গার, আমাকে যেন 5 টাকা দেয় কেউ। হিপোক্রেট গুলো কিন্তু সমাজকে পুরাই ফেলছে। মনন হিপোক্রেট, মনন রাজাকার, মনন জঙ্গি, মনন চোর, নিজকে এগুলা এসকেপিস্ট, এগুলা এগুলা প্রতারক, এগুলা নিজের সাথে বেইমানি করে, ভালোকে ভালো বলতে জানে না, কাউকে প্রশংসা করতে জানে না। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, এ আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, এ আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবনে পূর্ণ করো, এ জীবনে পূর্ণ করো, এ জীবনে পূর্ণ করো। আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফুটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফুটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে বুঝবে কালো, যেখানে পড়বে সে তাই দেখবে আলো। বেখামর উঠবে জলে উর্ধ পানে, বেখামর উঠবে জলে উর্ধ পানে, এ আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবনে পূর্ণ করো, এ জীবনে পূর্ণ করো, এ জীবনে পূর্ণ করো, এ জীবনে পূর্ণ করো দহন দানে, এ আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবনে পূর্ণ করো। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। তো অনেক জ্ঞানী গুণী বুদ্ধা বসে আছেন আমার আইডিতে, বিনম্র শ্রদ্ধা সবাইকে। অনেকের আইডি পোস্টে আমি এত বড় বড় কমেন্টস করি, এত বড় বিনিময়ে তারা একটু এক লাইনের কমেন্টসও করে না। এই হিপোক্রিট, এই প্রতারক মানুষগুলোকে নিয়ে আমাদের চলতে হয়।
আমার অনেক কষ্ট লাগে, যেহেতু এটা একটা সোশ্যাল মিডিয়া, এখানে কিন্তু গিভ এন্ড টেক দিতে হয়। অনেক ক্রিয়েট করি, তারা আমার আইডি থেকে লাভবান হয়, তারা একটা বিশ্ব সংযোগের মধ্যে, আমি যেহেতু আমি ইউএসএ তে আছি, একটা বিশ্ব সংযোগে তারা চলে আসতে পারে। কিন্তু তারা এতটাই প্রতারক, এতটাই হিপোক্রিট যে ন্যূনতম একটা দুই একজন ছাড়া একটা কমেন্টস করে না। আমি কিছু বাংলাদেশের আমার কিছু মানুষ আছে, তাদেরকে নিয়ে চলি, সবসময় চলি। ইন্ডিয়াতে কিছু মানুষ আছে, তাদের নাম না বললেই নয়, রঞ্জনা বাসু দিদিভাই, তারপরে দরদি আছে, এরকম কিছু মানুষকে নিয়ে আমি চলি। পার্থ আছে, বাংলাদেশে অনেকেই আছে, তাদের কয়েকজনের জন্য আমি এসে আমার লাইভ আমার বলা। তো এর আগের লাইভে একজন লন্ডন থেকে একটা ছোট্ট বোন আমাদের গ্রামের, সে কমেন্ট করেছে, দিদি এত গরম কেন? তো তাকে বলেছিলাম, যার মাথা ব্যথা আছে সেই মাথা ব্যথা তার থাকে। আমি তো আর সমাজে স্বামীর যোগ্য পুষ্য যৌন দাসী হইতে পারি নাই, আমি গরমই থাকবো। আমি আমার গরমের একটা তকমা আছে, আমার ঘরেও আছে গরম। কালকেও আমাকে বলা হয়েছে করে, আমি এত মিজাজ নিয়ে চলি কেন? আমার আমার মাথা ব্যথা বেশি তো, কারণ আমার উপরে দায়িত্ব বেশি তো। এই কাজগুলো আমার সমাজের জন্য আমি পালন করি। তো তাকে উত্তর দিয়েছিলাম যে যার মাথা আছে তার মাথা ব্যথা আছে। তো আমি তো বোন তোমাকেও বলি, লন্ডন তুমি বসে আছো, তুমি তো 7-8 পড়ছো কি 1-2 কি পড়ছো কি 3 পড়ছো, তোমার আমার চোখের সামনে একচল অনেকগুলা টাকার পয়সার মালিক থেকে বিয়ে হয়ে তুমি লন্ডন চলে আসছো। তোমার আর কি, তুমি তুমি তো না চাইতেই সব পেয়ে গেছো। আম, টাকা পয়সা বাড়ি গাড়ি, তোমার পরিবারকে তো আমি খুব ভালো করে চিনি, তুমি কোন পরিবারের মেয়ে। তো যাই হোক, আমার মাথা এই জন্যই যে মাথা আছে, মাথা ব্যথা আছে। আমার, তোমার তো মাথা ব্যথা থাকার কথা না, কারণ তো তুমি তো স্বামীর যোগ্য পুষ্য যৌন দাসী। তোমার মাথা ব্যথা থাকার কথা না, মাথা ব্যথা তো আমার থাকবে। মাথা ব্যথা তো আমার থাকবে, কারণ আমার মাথার উপরে অনেক কিছু আছে। মাথা ব্যথা আমার থাকবে, তোমার থাকবে না। তো আজকে উনি আবার কি কমেন্ট করে, আজকে হয়তো অন্যরকম কমেন্ট করবে। তো আমি তো স্বামী সোহাগী বুদ্ধ পুষ্য যৌন দাসী না, বিছানার সঙ্গিনী না। শুধুই বিচারের সঙ্গিনী আমার পরিচয় না, বিচারের সঙ্গিনী পরিচয় এখন আমাদের ত্যাগের বয়স। সংযম নাই বলেই তো আজকে তো লোভ লেলিহান শিখায় বাংলাদেশ জ্বলছে। এই বয়সে বিচারের সঙ্গিনী স্বামীর থাকে না। শুধু রোমান্টিকতা দিয়ে জীবন পূর্ণ হয় না, শুধু রোমান্টিকতা দিয়ে পৃথিবী চলে না, শুধু প্রেম প্রেম ভাব থাকলে পৃথিবী চলে না। প্রেমের সাথে ত্যাগও থাকতে হয়, সাধনা থাকতে হয়, ত্যাগ থাকতে হয়, শিক্ষা থাকতে হয়, রুচি থাকতে হয়, সবকিছু থাকতে হয়। এই যে বাংলাদেশের মেয়েগুলার শুধু হইলো আর পুরুষগুলার শুধু হইলো যে শুধু খাই খাই ভাব, শুধু প্রেম প্রেম, শরীর কামড়ায় প্রেমে। আমাদের শরীর প্রেমে কামড়ায় না। প্রেম ছাড়া আমাদের সাধনা আছে, আমাদের ত্যাগ আছে, আমরা সেই রকম। তো আহ, আহ, এই এই যে এতগুলা কথা আমি বলতাম না আজকে ওই যে প্রথম কমেন্টস, আরেকদিন আমার এরকম কমেন্টস, আরেকদিন এরকম কমেন্টস। আরে ভাই, তুমি তুমি এরকম কমেন্টস আমাকে কেন করবে? তুমি কেন করবে এরকম কমেন্টস? আর করলে তোমার কিছু বলার থাকলে তুমি মেসেঞ্জারে বলো, মেসেঞ্জারে বলো। বলার এরকম কি করেছি বলার? আমি কি প্রফেশনাল সিঙ্গার? তোমার গিলুতে কি আছে এটা আমি জানি, কার গিলুতে কি আছে এটা আমি জানি। ভাতের একটা পাতিলে টিপ দিলে পুরো সব সম্পর্কে বলা যায়। সাদে কি আর এতগুলো শিক্ষকের গলায় জুতার মালা দিচ্ছ তোমরা? তোমরা তো লাল বদর, তোমরা তো মাঠে নামছিলা। এই যে ফেরদৌস রাজ, তোমাকে আমি বলি, তুমি তো মাঠে আন্দোলন করছো আমার থেকে টাকা নিয়ে নিয়ে। আমি সেই সময় বাংলাদেশে ছিলাম না, আমি তোমাকে টাকা পাঠাইতাম না? তুমি তো শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছিলে, তুমি তো লাল বদর বাহিনী। মুখ খুলাই না আমার। আমি তোমাকে ঢাকায় থাকতে তুমি এসে ঢাকা, আমার কাজ আমার আমার তোমাকে তুমি সময় কয়দিন দিছিলে? একদিন কি 2 দিন? আমি অপেক্ষা করতে করতে তোমার জন্য। কিন্তু তুমি ঢাকায় থেকেছিলে, আর তুমি কিভাবে থাকবে সেটার জন্য আমি বিকাশ করে করে টাকা পাঠাইতাম কাজের মেয়েকে দিয়ে, সাক্ষী আছে। আজকে 1200, কালকে 1500, পরশুদিন 800 পাঠাইতাম। এভাবে তুমি 15 দিন ঢাকায় ছিলে। তুমি তোমার সাথে ঢাকায় ছিলে। আমি বারবার বলেছিলাম তোমাকে, তোমরা এগুলো করিও না, তোমরা এগুলো করিও না। বিজয়ের দিন আমাকে সবাই বলছে বিজয় উল্লাসে যেটা, আমি বলছি তোমরা যাও, আমি যাবো পরে, আমি যাইনি। আমি সেই সময় 2টা লাইভ করেছি, প্রার্থনা করেছি বাংলাদেশের জন্য যে আমার সার্ভাইভ করে এই দেশকে। আর তোমরা তো লাল বদর বাহিনী, তোমরা তো আন্দোলন করেছো হাসিনার বিরুদ্ধে। আমি চিনি, আমি ফোরটেলার, আমি ভবিষ্যৎ বলতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে বলবে এত গরম কেন, আজকে আবার অন্য ধরনের ভাষা প্রয়োগ করবে। তো আমি বললাম তো, আমি তো স্বামীর বিজ্ঞপন্য যৌনদাসী না। আমি একজন সচেতন নাগরিক, আমার মাথা আছে, আমার মাথা ব্যথা আছে, আমি কষ্ট পাই। আমি শুধু খাই খাই ভাবনা, সংসারের জন্য, বাচ্চার জন্য, ফুলার জন্য, মায়ের জন্য রেখে দিব, আমি এরকম না। আমার নীতি হলো, আমি শিক্ষা দিছি, তোমারটা তুমি বুঝে নাও। আমি শ্রম দিছি, জীবন দিছি, আমার ক্যারিয়ার দিছি, তোমারটা তুমি বুঝে নাও। আমি খাই খাই করে এককোষের মতো শুধু মানুষের সাথে দুর্ব্যবহার করে, খাই খাই করে ছেলের জন্য, মেয়ের জন্য, নাতির জন্য, ফুতির জন্য গড়ে যাব আমি? সেই সবাই তো একরকম হয় না ভাই। আমি তোমাদের সাথে বেমানান। অমল কৃষ্ণ দেব, বিজয় কৃষ্ণ ইজ ওয়াচিং। রমলা দেব ইজ ওয়াচিং।
অমল কৃষ্ণ দেব, তুলি চৌধুরী ওয়াচিং, বিজয় কৃষ্ণ দেব ওয়াচিং, সুবীর দা আছে, রিঙ্কু বড়ুয়া আছে, অ্যাডভোকেট সাজেদা আমার বন্ধু, সমৃদ্ধ দে রায় ওয়াচিং। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ দীপাবলি। অনেক কথা বললাম। প্রতিবাদী সত্তা একটা আমার সবসময় আছে, আর আমি যেহেতু একজন আইনবিদ, আমার এই কথাগুলো আমি সমাজের জন্য, আমার সমাজের কথাগুলো নেতিবাচক ভাবে না নিয়ে যদি পজিটিভলি সন্তানটা নেয়, আমি লাইভগুলো মূলত করি আমার প্রজন্মের জন্য, ওদের জন্য করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার লাইভ অনেক বড় হয়, কিছু করার নাই। প্রথমত সন্তানদের জন্য করি, অনাগত ভবিষ্যতের জন্য করি, সমাজটা মর্ম বলে একটু আঘাত দেওয়ার জন্য করি। এই কথাগুলো কোনোদিন কেউ বলে নাই। ওই দেখেন না, একজন শিক্ষাবিদ যার বক্তব্যে তন্ময় হয়ে উঠতো, যিনি বাংলা একাডেমিতে গিয়েছিলেন এবং একটা মেট্রিক পাস একটা উপদেষ্টার পিছনে দাঁড়িয়েছিলেন, একজন শিক্ষাবিদ, তার নামও এখন আর কেউ নেয় না। মানুষ জাজমেন্টাল, মানুষ ভালো মন্দ বুঝতে পারে, কিন্তু এই জাজমেন্টাল মানুষের সংখ্যা খুব কম, সচেতন মানুষ খুব কম। ওই যে বাংলা একাডেমির বই বেলায় পিছনে দাঁড়িয়েছিলেন একজন শিক্ষাবিদ, যার বক্তব্যে তন্ময় হয়ে মানুষ শুনতো, এখন বলে তার বক্তব্য আমরা কেউ শুনি না। ওই যে কি একজন, কি খান, নাম আমি নিলাম না, কি খান, মানে এত ভাবে আসে, বিশাল বিশাল বইয়ের লাইব্রেরি রাখবে পিছনে, যেন কত বড় তাত্ত্বিক। আরে ভাই, ওই প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মুঘল পিরিয়ড, ওই এগুলা এগুলা আমরা সব জানি। এগুলা নিয়ে এত কথা বলার কিছু নেই, এগুলা বাচ্চারা গবেষণা থেকে পড়বে, এগুলা নিয়ে সব জানি আমরা। ওই কোন বিশ্বযুদ্ধে কি হয়েছে, কোন সময় কি হয়েছে, কোন সময় কি হয়েছে, আমরা সাহিত্য গণনার মানুষ, আমরা চসার থেকে, গ্যালিলিও থেকে, পিথাগোরাস থেকে সবই জানি ভাই, সবই জানি। ও প্রত্যেকদিন গ্যালিলিও পিথাগোরাস নিয়ে আসার আমার এখানে দরকার নাই, দেখলাম আছে, ওই গুগলে সার্চ দিলেই পাবে। বাইরন থেকে, কিডস থেকে, সমস্ত কিছুই, শেলি থেকে যত, আনস্টাইন থেকে, সবই সবই কিছু কম বেশি জানি। কিন্তু এগুলো তো প্রত্যেকদিন লাইভে বলার বিষয় না, একদম দুনিয়া। ওই দেখবেন আরেকটা আছে যে, দেখবেন ওই যে ইয়ে করে, ওই যে ইউটিউবার, আহ, বেশি নাম বলতেছি না, ওই ওই রনি, লাস্টের নাম রনি, পৃথিবীর সব জ্ঞান নিয়ে চলে আসে। পৃথিবীর সব জ্ঞান যেন কেউ, যেমন পড়াইতে আসছে লাইভ ফেসবুকে, যেন মানুষকে পড়াইতে আসছে, ইয়াং জেনারেশনকে পড়াইতে আসছে। আর ইয়াং জেনারেশনকে পড়ানোর দরকার নাই, ওদের জীবনের দর্শনটা দে সহজভাবে। আর ও খানিটা দিকে তখন আর তার বক্তব্য কেউ শুনে না উনি। শিক্ষাবিদ তাকেই বলে শিক্ষাবিদ। ওই যে দেখেন আব্দুল্লাহ আবু সাইদ, কত শ্রদ্ধা, কত বরিণ্য। ও যে দেখেন মঞ্জুরুল ইসলাম মারা গিয়েছেন, যে কত শ্রদ্ধার, কত বরিণ্য। শিক্ষাবিদ তারাই, শিক্ষাবিদ তারাই, শিক্ষাবিদ তারাই। আমাকে বলে অমুক শাহ কবি, তার কাছে যাও না কেন, তুমি স্বাধীনতা পদক পাইছে, রাষ্ট্রীয় পদক পাইছে, অমুক শাহ তার কাছে যাও, অমুক গুণ তার কাছে যাও। আমি বলি না, আমার দরকার নেই ওদের কাছে যাওয়ার। আমি যাবো বেলাল চৌধুরীর কাছে, আমি যাবো হেলাল হাফিজের কাছে। ওই অমুক অমুক শাহ উনি মারা গেছে, ওনার বক্তব্য যারা শুনছে, তারা বলছে ওনার বক্তব্যের পরিমাপ, ওনার বক্তব্যের রুচি, ওনার বক্তব্যের ভাষা, আমাকে সবাই বলতো এগুলা। আমি চাই না, আমি আমার আইডিওলজি যা বিলং করি তাই বলি। এবং আমি সবচেয়ে বলি বলি আমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আমি কিছু করতে যাচ্ছি, একটা ফুল দিতে পারছি আমার দেশমাতৃকার পায়ে, আমাকে যারা ভালোবাসেন তাদের জন্য। কিছু মানুষ সব সময়, শ্যামল বরণ বড়ুয়া, বিকাশ, তারপরে এই যে সুবিদ্যা, এই কিছু মানুষ সব সময় আমার সাথে থাকে, সুবীর পাল সব সময় আমার সাথে আছেন। আমি অনেক, রঞ্জনা বাসু দিদিভাই, তারপরে দরদি, এরা সব সময় আমার সাথে থাকে। বাংলাদেশে অনেক আছে, অনেক আছে, সব সময় আমার সাথে থাকে এরা। এদের জন্য আমি আসি, আমি আসি মূলত একটা দর্শন রেখে যাওয়ার জন্য, আমি নিজকে জাহির করার জন্য আসি না। আমি এত তত্ত্ব কথা ছড়ানোর জন্য। ওই 500 বছর আগে কি করছিল, তৃতীয় বিশ্বযুদ্ধের সময় করছিল, প্রথম বিশ্বযুদ্ধের সময় কি করছিল, এগুলো বলার জন্য আসি না। আমি হিটলারের রোমান্টিক জায়গাটা আমি তুলে ধরি। কারণ আমি একটা জিনিস শিখেছি ছোট্টবেলা থেকে, যে সৌন্দর্য নিয়ে আগাতে হয়, প্রেম নিয়ে আগাতে হয়, ভালোবাসা নিয়ে আগাতে হয়। কদর্য নিয়ে আগাইলে প্রতিদিনই কোনাকুনি মারামারি সমাজে হবে। এই জন্য কদর্যটাকে আমার জীবনের বেড়ে ওঠার থেকে, জন্ম থেকে আমি কত কদর্য শিকার হয়েছি, কত অত্যাচারের শিকার হয়েছি। আপন করে আমি, আপন ভাই থেকে অত্যাচারের শিকার হয়েছে, আমি এগুলো বলি না কোনোদিন। কারণ ওইটা বললে আরো 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 হিংস্রতা সহিংসতা বাড়বে। আমি আগাবো প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, রোমান্টিকতা নিয়ে। একজন কল্যাণী দেব চৌধুরী তৈরি করো না, হো না, যার যার করে যে যেখানে বসে আসছো। আমি চিনি সবাইকে, আমি সবাইকে চিনি, যে যেখানে বাংলাদেশে, ভারতে বসে যে যেখানে বসে আছো, একজন কল্যাণী দেব চৌধুরী তৈরি করো। যতক্ষণ স্বার্থ, যে কোনো ভাবে স্বার্থ হাসিল করতে পারলেই ততক্ষণই ইয়ে আর না হয়। শুভ দীপাবলি, সবাইকে অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা।
আজকের লাইভটা আমি উৎসর্গ করলাম জয় মা কালী, মা কালীকে আজকের লাইভটা আমি উৎসর্গ করলাম। এই লাইভটা কালীই পাবে না, কারণ এই লাইভটাতে আমি আমি কেমনে জানি একটা একটু 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 রাগারাগি করে ফেললাম। আমি 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 এই কথাগুলোকে পজিটিভলি নিবেন, সবাইকে বিনম্র শ্রদ্ধা, আমার ভুল ভ্রান্তি শুধরে নিবেন। কারণ সব সময় তো একটা চাপা কষ্ট যে যে দেখেন, আমি যার উপর ভরসা করে আমি আমার ছোট্ট একটা দুইটা ডকুমেন্টারি জিনিস আমি বাংলাদেশ থেকে আসছি, সেখান থেকে যাকে আমি ফোন করি সে ফোনটা যদি বারবার ছেড়ে দেয়, আমি যাকে বলি তুমি আমার ম্যানেজারকে একটু ফোন করো ঢাকা থেকে, আমি এখান থেকে কন্ট্যাক্ট করতে পারছি না, ও ম্যানুয়াল মোবাইল ইউজ করে, তুমি আমার 6 মাসের একটু হিসাবটা তার থেকে একটু স্ক্রিনশট দিয়ে এনে দাও। এই কাজগুলো কি করা খুব কষ্ট? সে আমার 50 বার, আমি 5 বার 10 বার ফোন করলে ফোনটা কেটে দেয়। অথচ এই ছেলেকে আমি 5 টাকা হইলেও পেট্রোনাইজ করি, লাগলে সব ভবিষ্যতে আরো দেবো। সেই জন্য না, ও সবসময় নেতিবাচক কমেন্ট করে আমাকে ডিমোরালাইজ করে। গলার এ কি হাল করেছে, গলার কি হাল করেছে, আমি তো প্রফেশনাল সিঙ্গার না। ওইটা আমার মেসেঞ্জারে তুমি লিখো। হ্যাঁ, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে বিনম্র শ্রদ্ধা। আজকের লাইভটা আমি মা কালীকে আমি উৎসর্গ করছি, এবং এটাই বলছি যে এই অসুরদেরকে মারতে তুমি 10টা না 20টা না, তুমি কোটি কোটি মুন্ডমালা বলে নিয়ে আসো, শঙ্খ করে ফেলো, সিঁদুর মুছে ফেলো, তুমি 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 রক্তচন্দনের টিপ দাও, তুমি 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 যা পারো যেভাবে পারো বাংলাদেশটাকে শান্ত করে রেখে যাও। শুধু এইটাই বলবো। সবাই ভালো থাকুন, সবাইকে শ্রদ্ধা। অ্যাডভোকেট মুসলিউদ্দিন চৌধুরী আসছে, আমার বন্ধু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।